আলোচ্য বিষয় কি আমরা মোটামুটি সবাই জানি, তবু আমরা অল্প কথা এটা আমরা আলোচনা করব। তো নীতিবিদ্যা, সেটা এথিক্স। নীতিবিদ্যা মানে ইংরেজিতে কি বলা হয়? এথিক্স। এথিক্স শব্দটি কোথা থেকে এসেছে? এথিকা থেকে, তাই তো। এথিকা, সেটা কোথা থেকে উদ্ভূত হয়েছে? এথোস। এথোস নামক গ্রিক একটা বিশেষ্য থেকে এসেছে। ইথোস শব্দের অর্থ হচ্ছে প্রথা, ব্যবহার বা অভ্যাস। ইথোস শব্দের অর্থ হচ্ছে প্রথা, ব্যবহার বা অভ্যাস। তো সেই হিসেবে এথিক্স কথার অর্থ করা হয় যে নৈতিক দর্শন বা মোরাল ফিলোসফি। এই অর্থে এথিক্সকে বা আচার আচরণ সম্পর্কীয় বিজ্ঞান, এরকম একটা অর্থ করা হয় এথিক্স। তো এই যে মোরাল ফিলোসফির কথা বলছি, সেখানে যে মোরাল কথাটা, সেটাও কিন্তু একটা ল্যাটিন শব্দ মোরেস থেকে এসেছে, যার অর্থ প্রথা বা অভ্যাস, তাই তো। তাহলে ইথস আর মোরেস, তাই তো, ইথোস আর মোরেস, এই দুটো থেকে কোশ্চেন আসে। এই দুটি, ইথোস আর মোরেস, তো অর্থ কি? প্রথা বা অভ্যাস, ব্যবহার, এইসব একই, দুটোরই অর্থ কিন্তু এক। তো যাই হোক, এথিক্স মানে আমরা যে মোরাল ফিলোসফি বলি, এথিক্স মানেও যে অর্থ, মোরাল ফিলোসফি অর্থও সেই অর্থ। এথিক্স এথিক্স এই শব্দটা এসেছে কি? এথোস থেকে, যার অর্থ প্রথা অভ্যাস। মোরাল ফিলোসফি যখন বলি, সে মোরাল কথাটি মোরেস থেকে এসছে, মোরেসেরও অর্থ কিন্তু সেই প্রথা বা অভ্যাস। তাহলে যে প্রথা, নিয়ম নীতি, হ্যাঁ, নিয়ম নৈতিকতা সম্পর্কিত যে আলোচনা, তাকে বলা হয় নীতিবিদ্যা। তো যাই হোক, তো এই নীতিবিদ্যা সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য, আমি শুধু বক্তব্যগুলোকে এখানে নিয়ে নিয়েছি। তো শুধু আমাদের এইটিই দরকার, আমাদের বেশি কিছু দরকার নেই। কিছু হয়তো এখানে আলোচনা আছে, দরকার নেই এত। তো আমরা সাধারণ অর্থে নীতিবিদ্যা বা এথিক্সের আলোচনার বিষয় কোনটাকে বলি? না, যেটা বা যে বিদ্যাতে বা যে শাস্ত্রেতে বা দর্শনের যে শাখাতে যে আমাদের নিয়ম নীতি, তাই তো, বা আমাদের উচিত অনুচিত, বা আমাদের সত্য মিথ্যা ইত্যাদি বিষয়ে যে আলোচনা করা হয় যে শাস্ত্রে, তাকে বলা হয় নীতিবিদ্যা, তাই তো। নিয়ম নৈতিকতা, উচিত অনুচিত, আর হচ্ছে সত্য মিথ্যা সম্পর্কিত আলোচনা যে শাস্ত্রে করা হয়, তাকে বলা হয় নীতিশাস্ত্র, নীতিবিজ্ঞান, নীতি বিদ্যা। তো এই যে আমরা কি করি নীতিবিদ্যাতে, নীতিবিদ্যাতে আমরা দেখবে, আমরা প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক সমাজ, প্রত্যেক জায়গার, আমাদের প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু একটা নৈতিকতা বোধ বর্তমান, এবং সেই নৈতিকতা বোধ কি করে এসেছে? না, আমাদের সেই জন্ম লগ্ন থেকে আস্তে 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 করে আমাদের মধ্যে তৈরি হয়েছে। হ্যাঁ, যার ফলে আমরা সাধারণ অর্থে যে সকল কর্ম করি, সেই সকল কর্ম কি একটা ভালো মন্দের, আমাদের নিজেদের প্রত্যেকের একটা মাপকাঠি আছে প্রত্যেকের জীবনে, যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, এটা উচিত কাজ, এটা অনুচিত কাজ, এটা যথার্থ কাজ, এটা অযথার্থ কাজ ইত্যাদি, কিন্তু আমাদের মানদণ্ডের মধ্যে আমরা বেঁধে ফেলি। হুম। এবং এর ফলে দেখবে আমাদের ব্যক্তি বিশেষে এই মানদণ্ড ভিন্ন ভিন্ন হয়ে যায়। ব্যক্তি বিশেষে এই মানদণ্ড কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়, যার ফলে কি এক ব্যক্তির কাছে যেটা যথার্থ, আরেক ব্যক্তির কাছে সেটা অযথার্থ হয়ে পড়ে, তাই তো। যাই হোক, এই এই যে যথার্থ অযথার্থ, ভালো মন্দ, ঔচিত্য অনুচিত্য ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়, হয়ে থাকে, সেই যে শাস্ত্রে এর বিধান দেওয়া হয়েছে বা হয়, তাকে বলা হয় নীতিবিদ্যা। তো যাই হোক, এই যে এই যে ভালো মন্দ সঠিক ভুল, এ নিয়ে আমাদের ডিটেলসে আলোচনা হবে। আমাদের যে ঐচ্ছিক কর্ম, আমাদের মোরাল নন মোরাল অ্যাকশনে, ওখানে ঐচ্ছিক কর্মের জায়গা আছে, যে আমাদের যেগুলো ইচ্ছা প্রসূত, আমরা নিজে নিজে যে সকল কর্ম করি, নিজেদের বুদ্ধি সংযত কর্ম, যে যে কর্মগুলো আমরা ভেবে চিনতে আমরা করি, সেগুলোকে বলা হয় ইচ্ছাকৃত কর্ম, আমাদের ইচ্ছার দ্বারা সম্পাদিত। আরেকটা কিছু নরৈচ্ছিক কর্ম আছে। নরৈচ্ছিক কর্ম মানে কি? যেগুলো ইচ্ছাকৃত নয়, যেগুলো আপনা আপনি ঘটে, তাই তো। যেমন কি, আমাদের চোখের কাছে হাত নিয়ে এলাম, চোখ বুঝে যাবে। তাই তো। মশা কোথাও বসেছে, হাত সেখানে চলে যাবে। তো এই সকল, এগুলো কিন্তু শিশুর জন্মানোর পর যে কান্না, হাত পা ছোড়া, এই সবগুলো সব কিন্তু অনৈচ্ছিক কর্ম। তো যাই হোক, আমরা সেসব আলোচনায় যাব। তাহলে মূল কথা হলো নীতিবিদ্যা,
নিয়ম নীতি ও ঔচিত্য অনৌচিত্য ইত্যাদি সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হচ্ছে নীতিবিজ্ঞান বা নীতিবিদ্যা। তো এটা এথোস এবং মোরেসের দুটো প্রধান, মানে এর দুটো শিকড়। এথিক্স হলে ইথস, মোরালস হলে মোরেস। দুটোরই অর্থ কিন্তু কি প্রথা, ব্যবহার বা অভ্যাস। যাই হোক, এই নীতিবিদ্যার আমরা এরপর তো ইন জেনারেল আমরা জানলাম, এরপর আমরা সংজ্ঞাগুলো জানবো, তাই তো? যেমন বলছি ঠিক সেরকমই, বেশি ডিটেলস দরকার নেই। তো আমি চার পাঁচ জনের যেগুলো মোটামুটি প্রচলিত সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলোকে আমি কালেক্ট করে একসাথে করেছি, এটাই যে যাতে মোটামুটি একটু মনে থাকে যে এই সংজ্ঞাটা কার, ওই সংজ্ঞাটা কার। অ্যারিস্টটল কি বলেছেন যে নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা হলো মানব আচরণের বিজ্ঞানের একটি শাখা, যা ভালো মন্দ এবং সঠিক ভুলের মধ্যে পার্থক্য করে। মানুষের যে আচরণ, সেই আচরণ সংক্রান্ত যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের একটি শাখা। হ্যাঁ, সেই শাখা কি করে না ভালো মন্দ সঠিক ভুলের মধ্যে পার্থক্য নির্দেশ করে, তাই তো? তো ethics is the branch of science that studies human behavior in relation to what is good and bad, right and wrong. তো ইমানুয়েল কান্ট কি বলছেন যে নীতিশাস্ত্র সেই শাখা যা নিজের এবং অন্যদের প্রতি আচরণ কেমন হওয়া উচিত তা পর্যালোচনা করে। তো এখানে কি, এখানে শুধুমাত্র অ্যারিস্টটলের ক্ষেত্রে কি ভালো মন্দ সঠিক ভুলের পার্থক্য শুধুমাত্র আমাদের একটা মানদণ্ড, সেই হিসাবে অ্যারিস্টটল এথিক্সকে নিচ্ছেন? ইমানুয়েল কান্ট কি করছেন যে নীতিশাস্ত্রকে এরকম একটি দর্শনের শাখা হিসাবে দেখছেন যা কি নিজের এবং অন্যদের প্রতি আচরণ কেমন হওয়া উচিত তা পর্যালোচনা করে, মানে পুরোটাই শিক্ষা দেয়, কেমন হওয়া উচিত কেমনটা উচিত নয়, এই টোটালটাই শিক্ষা দেয় নীতিশাস্ত্র, যে নিজের প্রতি আচরণ এবং অন্যদের প্রতি আচরণ কেমন হওয়া উচিত। Ethics is the branch of philosophy that systematically examine how one ought to act towards oneself and others. নিজের প্রতি এবং অন্যদের প্রতি সে কিভাবে আচরণ করবে সেটাই শেখায় এথিক্স। এথিক্স হলো ফিলোসফির একটা শাখা। জন স্টুয়ার্ট মিল কি বলছেন, যা হচ্ছে নীতিবিদ্যা হলো নৈতিকতার বিজ্ঞান, যার লক্ষ্য সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক সুখ নিশ্চিত করা। আমরা হিডোনিজমে আমরা পড়বো, আমরা ইউটিলিটারিজমে পড়বো জন স্টুয়ার্ট মিলের কথা। প্রথমে আমরা দেখব তারা হচ্ছে আত্মসুখবাদী, তারপরে আত্মসুখবাদী থেকে তারা পরসুখবাদের পথে গিয়েছেন, তার কিছু নিয়ম নীতি আমরা দেখতে পাবো। তাহলে একটা কথা মনে রাখো, জন স্টুয়ার্ট মিল বা বেনথাম, জন স্টুয়ার্ট মিল বা বেনথাম এই দুজনেই বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সার হবে তারা, মানে পরসুখবাদ সংক্রান্ত তাদের যে মতবাদ, সেই মতবাদটাই তাদের অ্যান্সার হবে, তাদের বক্তব্যগুলো সেরকম হবে। তারা প্রথম জীবনে আত্মসুখবাদী ছিলেন, কিন্তু তারা দেখিয়েছেন যে আত্মসুখবাদ থেকে মানে মানুষ স্বভাবত সুখ কামনা করে এবং সেটা নিজের জন্য সুখ কামনা করে, কিন্তু মানুষ কি করে ওরা দেখিয়েছেন যে কিছু আমাদের সমাজে যদি বাস করতে হয় অপরের জন্য সুখ কামনা করতে আমরা বাধ্য, তাই তো? তো আমরা যদি প্রত্যেকেই নিজের সুখ কামনা করি একটা সমাজের, তাহলে প্রকারান্তরে সবাই যদি নিজের সুখ কামনা করে, একটা সমাজে সবাই সুখ কামনা করছে নিজের সুখ, তাহলে সবাই সুখী সবাই সুখী সবাই সুখী সবাই সুখী, কেউ অসুখী নয়, প্রকারান্তরে কি সমাজেরও সুখ, তাহলে কি অপরেরও সুখ। তো যাই হোক, এরকম নিয়ম নীতি আমরা দেখতে পাবো। তো সেই কথার ছিটে ফোটা, মানে মূল কথা যেটা, তার একটা ছিটে ফোটা এখানে পাচ্ছি আমরা, যে মূল বক্তব্যটার কিছুটা আর কি, মানে মূল বক্তব্যটা পাচ্ছি এবং তার কোনো ব্যাখ্যা পাচ্ছি না, তো ব্যাখ্যাটা আমরা ওখানে গিয়ে পাবো। তো নীতিশাস্ত্র হলো নৈতিকতার বিজ্ঞান, যার লক্ষ্য সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক সুখ নিশ্চিত করা। তো ethics is the science of morality aiming to ensure the greatest happiness for the greatest number. এই greatest happiness for the greatest number বা সর্বাধিক মানুষের সর্বাধিক সংখ্যক সুখ। তো এই কথাটা এটা মনে রাখো, এইটাও অনেক সময় আসে, তাই তো? তো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সংখ্যক সুখ, এই যে এটা। তো যাই হোক, এরপর ম্যাকেনজির কথা। ম্যাকেনজি কি বলছেন যে নীতিবিদ্যা হলো আচরণের ঔচিত্য বা ভালোত্ব সম্বন্ধীয় বিজ্ঞান, তাই তো? আচরণের ঔচিত্য হতে পারে, অনৌচিত্য হতে পারে, তাই তো? এটা সদর্থক দিক হতে পারে, নঙর্থক দিকও হতে পারে,
তো তিনি সদর্থক দিকটার উপর গুরুত্ব আরোপ করছেন। ম্যাকেনজি বলছেন কি, এথিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ হোয়াট ইজ রাইট অর গুড ইন দ্য কন্ডাক্ট। তো কন্ডাক্টের মধ্যে যেটা গুড, রাইট, যেটা ভালো, যেটা সত্য, তাই তো, তো সেই বিষয়ে আলোচনা করা, তাই তো। ইনি নবার্থক দিকটা, অনৌচিত্য বা মন্দ ইত্যাদির দিকটা তিনি কি করছেন, তিনি স্কিপ করছেন, তিনি ওটা আলোচনা, নীতিবিদ্যার আলোচনা রাখতে চাইছেন, নীতিবিদ্যা বলতে চাইছেন। উনি বলছেন যা কিছু ভালো সম্বন্ধীয়, যা কিছু উচিত সম্বন্ধীয়, সেটাই হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। উইলিয়াম লিলি হলো দরকার নেই, যা আছে না ঘেঁটে যাবে। উইলিয়াম লিলি কি বলছেন? উইলিয়াম লিলি বলছেন এই লিলি এবং ম্যাকেনজি আর হচ্ছে যে এই মিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। লিলি, ম্যাকেনজি আর মিল, যে কোনো প্রসঙ্গে এদের কথাই আলোচনা করা। নীতিবিদ্যা সম্পর্কে অধ্যাপক লিলির সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটাতে কি বলা হচ্ছে, নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্বন্ধে এমন এক আদর্শনিষ্ঠ বিজ্ঞান যেখানে মানুষের আচরণ উচিত কি অনুচিত, ভালো কি মন্দ অনুরূপ বিচার করা হয়। তো একই কথা, লিলি আলাদা কিছু বলছেন না। টোটাল তাহলে আমরা যদি বিচার করি, যেখানে ভালো মন্দ উচিত অনুচিত বিষয়ে আলোচনা করা হয়, সেটাকে নীতিবিদ্যা বলা হয়। তো এই লিলির যে সংজ্ঞাটা, সেটা কি, সেই সংজ্ঞাটাকে যদি বিশ্লেষণ করা হয় আমরা কিছু জিনিস পাবো। তো এই জন্য এটাকে সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ বলা হয়ে থাকে। তো নীতিবিদ্যা একটি বিজ্ঞান, নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে আচরণ, নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের আচরণ, আর নীতিবিদ্যার আলোচ্য বিষয় সমাজে বসবাসকারী মানুষের আচরণ। তো যাই হোক, নীতিবিদ্যা একটি বিজ্ঞান, আমরা জানি বিজ্ঞান, এই বিষয়ে একটা তোমাদের বলা উচিত যে কোনো বিষয়কে বিজ্ঞান বলা হয়। বিজ্ঞান হবে কি করে, তার দুটো বৈশিষ্ট্য। আমরা বলি সমাজ বিজ্ঞান, আমরা বলি পলিটিক্যাল সায়েন্স, আমরা রাজনৈতিক দর্শন। তো আমরা নীতি বিজ্ঞান বলছি, তাহলে বিজ্ঞান বলা যায় কোন ক্ষেত্রে? অল্প একটু কথা, যে আমাদের বিজ্ঞান যদি হতে হয় যে কোনো শাস্ত্র, তার একটা কি, একটা কিছু সেট অফ রুলস থাকতে হবে, কিছু প্রিন্সিপাল থাকতে হবে, যেটাকে কি বিনা বিচারে গ্রহণ করতে হবে। দ্বিতীয়, এই সম্পর্কে আমাদের সকলের গ্রহণযোগ্যতা, সেট অফ রুলসটা কি, সেটা কিন্তু ইউনিভার্সাল। ইউনিভার্সাল কেন? সকলকে সকলের গ্রহণযোগ্যতা তবেই হবে। ধরো ম্যাথ, ম্যাথ পড়তে গেলে, ম্যাথ যখন আমরা ধরো প্রথম ছোটবেলায় পড়েছি, তখন কি ম্যাথ করতে গেলে, যখন বীজগণিত ধরো, পাটিগণিতের ক্ষেত্রেও তাই, যে তুমি ধরো সংখ্যা জানো না, বীজগণিতের ক্ষেত্রে সূত্রগুলো জানো না, তাহলে ম্যাথ করতে পারবে? হবে না। যখন আমাদের ওই সূত্রগুলো শেখা হয়েছিল বা শিখানো হয়েছিল, তখন কিন্তু আমরা বলিনি কেন এই সূত্রগুলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কেন এটা হচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কেন এরকম হচ্ছে, হ্যাঁ, এইটার এই এই ব্যাখ্যা বিশ্লেষণে কিন্তু আমরা কেউ যাইনি। ঠিক একই হবে কেমিস্ট্রি পড়তে গেলেও কিছু আমাদের রুলস আগে জানতে হবে, প্রত্যেকটি শর্ট ফর্ম জানতে হবে, তাই তো। ফিজিক্সের ক্ষেত্রেও তাই, কম্পিউটার সায়েন্সেও তাই। যখন সায়েন্স হয়ে যাচ্ছে, তখন কি একটা কিছু সেট অফ রুলস তারা বানিয়ে ফেলছে, এবং সেটার সর্বজনীন গ্রহণযোগ্যতা, সকল সেই বিষয়ে একমত বিনা বিচারে যদি গ্রহণ করে নেয়, তখন সেটা হয়ে যাচ্ছে বিজ্ঞান। আর দর্শনকে কিন্তু এই বিজ্ঞান এই আওতায় ফেলা যাবে না। দর্শনের নির্দিষ্ট কোনো প্রিন্সিপাল আমরা বলতে পারবো না যেগুলোই যদি শেখা হয় তাহলে দর্শন আমরা শিখতে পারবো, দর্শন আমরা পড়ে নেব। আর কি না, এই এরকম কিছু কেউ হয়তো প্রিন্সিপাল তৈরি করলো দর্শনের, হ্যাঁ, তার যে সর্বজনীন গ্রহণযোগ্যতা থাকবে সেটা নয়। আমরা দেখতেই পাচ্ছি আমাদের দর্শনের মধ্যে প্রচুর সম্প্রদায়, প্রচুর বিভেদ, প্রচুর মতভেদ। তো যাই হোক, তো নীতি বিজ্ঞান বলা হচ্ছে কেন,
না, এখানে ভালো মন্দ উচিত অনুচিত তো এই বিষয়ে সবাই একমত, এই কিছু প্রিন্সিপাল, এবং এটা এই বিষয় সম্পর্কে সকলে একমত। এই জন্য নীতিবিদ্যাকে নীতি বিজ্ঞান বলা হচ্ছে, তাই তো। তো এটি একটি বিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান না, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আবার হচ্ছে যে এখানে নীতিবিদ্যার অনেকগুলো ভাগ আছে, এবং আমাদের বিজ্ঞানেরও অনেকগুলো ভাগ আছে। আমাদের কিছু বিজ্ঞান আছে ল্যাবরেটরি বেসড, যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি। কিছু বিজ্ঞান আছে ল্যাবরেটরিতে টেস্ট করলে হবে না। নীতিবিদ্যা পরবর্তী ক্ষেত্রে আমাদের পরীক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পরীক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে, সেখানে কৃত্রিম পরিবেশের টেস্ট, সেটা কিন্তু ফিজিক্সের মতো একেবারে ল্যাবরেটরি টেস্ট নয়। তো যাই হোক, আর আদর্শনিষ্ঠ বা নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা কি, যেখানে কিছু নর্ম নিয়ে আলোচনা করে, হ্যাঁ, শুধুমাত্র কিছু প্রিন্সিপাল নর্ম, তাই তো, তার জন্য এটা আদর্শনিষ্ঠ। আরেকটা কি না, এই নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটা, আচরণ, তাই তো। কাদের আচরণ না, মানুষের আচরণ। পশুর আচরণ নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না। পশুরা কি আচরণ করছে সেটা নীতিবিদ্যার আলোচ্য বিষয় নয়। নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কেমন আচরণ করে, মানুষের কি করে আচরণ করা উচিত, কি করে সমাজে চলা উচিত, এই সকল বিষয় হুম কে আলোচনা করে, নীতিবিদ্যা আলোচনা করে। এরপর কি আরেকটা লাস্ট, যে সমাজে সমাজে বসবাসকারী মানুষের আচরণ। কেন এখানে সমাজে বসবাসকারী মানুষের আচরণের কথা বলা হলো, সেটাও একটু বুঝতে হবে। যে আমাদের অনেক ম্যাড ব্যক্তি থাকতে পারে, পাগল ব্যক্তি থাকতে পারে। সেই ম্যাড বা পাগল ব্যক্তিদের কিন্তু নীতিবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত করা যাবে না। কেন? আমরা তো ওই আলোচনা পরে হবে, তবু আনছি। যেহেতু সবাই মোটামুটি তো একটা ধারণা আছে যে আমাদের কর্মের মধ্যে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কর্ম, তাই তো, ইচ্ছা প্রসূত এবং অনিচ্ছাকৃত কর্ম, এরকম আমাদের ভাগ আছে। তো আমাদের ইচ্ছা প্রসূত কর্ম, সেটা আমরা বলতে পারি কাদের, যারা সুস্থ স্বাভাবিক মানুষ, তাই তো। সুস্থ স্বাভাবিক মানুষ যারা নয়, তাদের কর্মকে তো আমরা এই আহ ইচ্ছা মানে ঐচ্ছিক কর্ম বলতে পারি না। আমরা অনৈচ্ছিক কর্ম, তাদের যে কর্মগুলো অনৈচ্ছিক কর্মের আওতায় আমাদের ফেলতে হয়। তো এই জন্য সমাজে যারা বসবাস করে, যারা সুস্থ স্বাভাবিক মানুষ, যারা একটা পরিবেশে একটা সমাজে বাস করে, তাদের যে আচরণ, সেটা কি নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের মধ্যে ফেলতে হবে। যাই হোক, এরপর এই নীতিবিদ্যা, ওই যে নরমেটিভ এথিক্স যেটা বললাম, তো এই নীতিবিদ্যার তোমার ব্রাঞ্চ আছে। আমরা একদম ব্রাঞ্চে চলে যাব, ব্রাঞ্চের প্রসঙ্গে আমরা ওই আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা, সে কথা আমরা আলোচনা করব। তো নীতিবিদ্যার প্রকার আমাদের বেশি দরকার নেই। তো নীতিবিদ্যার তিনটে প্রকার। একটা হচ্ছে আদর্শনিষ্ঠ বা নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা, তাই তো। আরেকটা কি না, অধিনীতিবিদ্যা, তাই তো। আরেকটা কি, প্রায়োগিক নীতিবিদ্যা। নীতিবিদ্যাকে মূলত এই তিনটি ভাগে ভাগ করা যায়। অপর সকল যে নীতিবিদ্যা আছে, সব নীতিবিদ্যা কিন্তু এই তিনটের মধ্যে পড়ে যাবে। তিন প্রকার বলা হচ্ছে ওই জন্য, যে নীতিবিদ্যা কে আমরা যত ধরনের নীতিবিদ্যা আছে, সকলকে যদি আমরা ঠিকঠাক করে বিচার করে দেখি, তাহলে দেখতে পাবো কি এই তিনটের মধ্যেই নীতিবিদ্যা পড়ে যাবে, কোনো না কোনোটিতে পড়ে যাবে। নিয়মনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ, তাই তো। এইটারই একটা এই নিয়মনিষ্ঠ নীতিবিদ্যার অন্তর্গত আরেকটা নীতিবিদ্যা আছে, সেটা হচ্ছে কি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক নীতিবিদ্যা, তাই তো। নিয়মনিষ্ঠ আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, তারা কি শুধু নিয়ম আদর্শ নিয়ে আলোচনা করে। আর ডেসক্রিপটিভ এথিক্স কি, তারা ওই নিয়মটাকে ব্যাখ্যা করার পক্ষপাতী, ব্যাখ্যা করতে বেশি মনোযোগী, তারা হচ্ছে ডেসক্রিপটিভ এথিক্স সম্প্রদায়ভুক্ত। মোটামুটি নিয়মনিষ্ঠ, আদর্শনিষ্ঠ এবং ডেসক্রিপটিভ একই গোত্রীয় হিসাবে ফেলা হয়। অধিনীতিবিদ্যা কি না, যেটা এইটা হল নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা, কি উচিত কি অনুচিত, কি করা ভালো কি মন্দ, এইসব বিষয় নিয়ে আলোচনা করে।
তাই তো? তো কি করা ভালো, একটা উদাহরণ দিয়ে যখন বুঝিয়ে দেওয়া হয় তখন সেটা কে করে, তখন সেটা করে ডেসক্রিপটিভ এথিক্স বা হচ্ছে বর্ণনামূলক অধিক নীতিবিদ্যা। বোঝা গেল? নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা তারা কি করে, তারা শুধু নিয়ম, কিছু নর্ম, কিছু প্রিন্সিপালের কথা বলে, এথিক্যাল। আর আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা কি করে, সরি কি বলে, এটা কি আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বলা হয়, আদর্শ বা নর্ম নিয়ম একই। আর এটা কি যখন ব্যাখ্যা করে, হ্যাঁ, ব্যাখ্যা করে বলা হয়, বর্ণনা করে বলা হয়, তখন সেটাকে বলা হয় বর্ণনামূলক নীতিবিদ্যা। আর অধিনীতিবিদ্যা কি, এই নীতি আমাদের এই নীতিবিদ্যাতে যে সকল পরিভাষা ইউজ করা হয়, পরিভাষা, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বা নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা বা বর্ণনামূলক নীতিবিদ্যাতে যে সকল পরিভাষা ইউজ করা হয়, আমরা যে পরিভাষা ব্যবহার করি, সেই সকল পরিভাষা সম্পর্কে যখন আমরা জানতে চাই, তখন সেই যে নীতিবিদ্যা জানতে চাই সেটাকে বলা হচ্ছে অধিনীতিবিদ্যা। যেমন আমরা নিয়মনিষ্ঠ, আদর্শনিষ্ঠ বলি, যাই হোক না কেন, বর্ণনামূলক বলি, এখানে নীতিবিদ্যায় কি সকল পরিভাষা ইউজ করি, না ইউজ করি হচ্ছে ভালো, মন্দ, উচিত, অনুচিত, তাও তো, সত্য, মিথ্যা, এই সকল শব্দগুলো আমরা এই নিয়মনিষ্ঠ নীতিবিদ্যায় ইউজ করি। এই সকল শব্দগুলোকে, এই পার্টিকুলার ভালো কাকে বলে, মন্দ কাকে বলে, ঔচিত্য কাকে বলে, অনৌচিত্য কাকে বলে, এ সকল বিষয় নিয়ে যখন আমাদের যে নীতিবিদ্যাতে আলোচনা করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে অধিনীতিবিদ্যা। বোঝা গেল? যে নীতিবিদ্যায় ব্যবহৃত পরিভাষা গুলো সম্পর্কে যখন আলোচনা করা হয়, তার অর্থ বোঝার চেষ্টা করা হয়, তখন সেটাকে, সেই নীতিবিদ্যাকে কি বলা হয়, অধিনীতিবিদ্যা। আরেকটা নীতিবিদ্যা আছে, সেটা হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যা। আমাদের বাস্তব অনেক সমস্যা আছে, বাস্তবে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে বা বাস্তব জীবনের সমস্যার মানে সমাধানের জন্য যখন নৈতিক তত্ত্বগুলোকে প্রয়োগ করা হয়, তাই তো, নৈতিক তত্ত্বগুলোকে অ্যাপ্লাই করা হয় যে নীতিবিদ্যায়, সেটাকে বলা হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যা। তাই তো? তাহলে তিনটে নীতিবিদ্যা, নিয়মনিষ্ঠ কি শুধু নর্ম, শুধু নিয়ম, সেট অফ রুলস, এখানে শুধু ইম্পর্টেন্ট। অধিনীতিবিদ্যায় কি, ওই যে নিয়মনিষ্ঠ নীতিবিদ্যার যে পরিভাষাগুলো, ভালো, মন্দ, ঔচিত্য, অনৌচিত্য, এগুলো সম্পর্কে পার্টিকুলারলি যখন আলোচনা করা হয়, তখন সেটাকে অধিনীতিবিদ্যা বলা হয়। তারপর আসছে প্রায়োগিক নীতিবিদ্যা, যেখানে সামাজিক কোনো বিশেষ কোনো প্রবলেম, বিশেষ কোনো সমস্যার সমাধান কল্পে যখন নীতিবিদ্যার তত্ত্বগুলিকে ডাইরেক্ট সরাসরি কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যা। এর উদাহরণগুলো দিলেই পরপর আরো ক্লিয়ার হয়ে যাবে যে ডিওন্টোলজি, উপযোগবাদী ইউটিলিটারিজম, তাই তো, ভার্চু এথিক্স, এগুলো সব কি নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা, তাই তো। তো আবার কি, এগুলো দেখো, যেগুলো একদম নর্মাল যে নীতিবিদ্যা, জেনারেল যে নীতিবিদ্যা, সেখানে কিন্তু এই তিনটে এগুলো আলোচনা করা, তাই তো। তো অ্যাক্ট, রুল, ডিওন্টোলজি, সেগুলো কিন্তু হয়তো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইউটিলিটারিজম, ভার্চু, হেডোনিজম, ওই ইউটিলিটারিজমের একটা পার্ট। তো অধিনীতিবিদ্যা কি, এই যে ভালো বলতে কি বোঝায়, নৈতিক মূল্যবোধ কি সর্বজনীন নাকি আপেক্ষিক, এই ধরনের বিষয়, এটা হচ্ছে অধিনীতিবিদ্যা। তো আর প্রায়োগিক নীতিবিদ্যা কি, প্রায়োগিক নীতিবিদ্যা প্রচুর আছে, চিকিৎসা নীতি, মেডিকেল এথিক্স, আরেকটা কি ইচ্ছা মৃত্যু, এটা হচ্ছে কি ইউথেনেশিয়া, তারপরে তোমার কি বলে, পরিবেশ নীতিবিদ্যা, এনভায়রনমেন্টাল এথিক্স, তাই তো। তো এই সকল কিছু, আর তাছাড়া অনেক এথিক্স আছে, লিগেল এথিক্স আছে, তারপর তোমার কি বলে আমাদের মিডিয়া এথিক্স আছে, এই সকল সবগুলোই, এগুলো কি প্রায়োগিক নীতিবিদ্যার অন্তর্ভুক্ত, তাই তো। প্রায়োগিক নীতিবিদ্যায় কি বলেছিলাম, যে বাস্তবিক কোনো সমস্যার সমাধান কল্পে বা সমাধানের জন্য যখন নৈতিক তত্ত্বগুলিকে ডাইরেক্ট কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়, সেটাকে বলা হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যা। প্রায়োগিক নীতিবিদ্যার বিভিন্ন প্রকার বললাম,
যে মেডিকেল এথিক্স, মিডিয়া এথিক্স, তারপরে কি বলে এনভায়রনমেন্টাল এথিক্স, হুম, তারপরে তোমার কি বলে এনভায়রনমেন্টাল এথিক্স এর মধ্যে অনেক কিছু পড়বে। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমার কি বলে বিজনেস এথিক্স, এই সকলগুলো, এই টোটাল। তারপরে তোমার কি বলে লিগেল লিগেল এথিক্স, মানে ওই কর্পোরেট কর্পোরেট সেক্টরের যে বসের সঙ্গে অন্যদের সম্পর্ক কেমন হওয়া উচিত, একে অপরের সম্পর্ক, এই সকল। তো যাই হোক, চিকিৎসা নীতিশাস্ত্র আমরা জানি। এই সকল বিষয় আলোচনা আমরা লাস্টে করব, এখানে সংক্ষেপে করছি যে এই ধরনের নীতিশাস্ত্রগুলো চিকিৎসা নীতিশাস্ত্রে বা মেডিকেল এথিক্স, এইটা একটু বায়োমেডিকেল হবে, এটা আমি চেঞ্জ করে দেব। এইটাকে মেডিকেলই করি। চিকিৎসা শাস্ত্রে এখানে নীতিবিদ্যার আলোচ্যটা কি? হ্যাঁ, যারা ডাক্তারি পড়ে তাদেরকেও জিজ্ঞেস করে, তাদের নীতিবিদ্যা শেখানো হয়। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদেরকে জিজ্ঞেস করবে, বিটেক পড়তে গিয়ে তাদের একটা পার্ট আছে এথিক্সের, প্রচুর এথিক্স শেখানো শেখানো হয় ডাক্তারদের, ইঞ্জিনিয়ারিংদের, মানে ইঞ্জিনিয়ারদের। তো যাই হোক, তো কেন শেখানো হয় না, যাতে সে পরবর্তী ক্ষেত্রে ঠিকঠাক চিকিৎসা করতে পারে, সাধারণ মানুষের উপকার হয়, কিন্তু উল্টোটাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো মূল মোট কথা হলো চিকিৎসার যে সরঞ্জাম সেটা, হ্যাঁ, মানে চিকিৎসার পদ্ধতি, সেই পদ্ধতিটা ঠিকঠাক অ্যাপ্লাই করা, হুম, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কি করা উচিত, হ্যাঁ, চিকিৎসার ক্ষেত্রে, এই ধরনের বিষয় নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল এথিক্স আলোচনা করে। ইউথেনেশিয়া, তাই তো? আরেকটা হচ্ছে যে কি বলে ইউথেনেশিয়া, আরেকটা হলো সুসাইড। এইসব সুসাইডও কিন্তু এর এর মধ্যে, মেডিকেল এথিক্স এর মধ্যে নয় কিন্তু প্র্যাকটিক্যাল এথিক্স এর মধ্যে, যে সুসাইড, এই সবগুলো কি যথার্থ? সুসাইড যদি যথার্থ হতো, বিভিন্ন উদাহরণ দিয়ে তারা দেখিয়েছে। হুম, যা একদল বলবে যথার্থ, তারা বলবে তাদের যুক্তি আছে, যিনি সুসাইড করছেন মানসিক শারীরিকভাবে কোনো কিছু প্রবলেম আছে, কোনো কিছু তার নিশ্চয়, না হলে কেন করতে যাবেন। আর যিনি সুসাইডের বিপক্ষে, তারা বললো সুসাইড করে লাভটা কি? সুসাইড না করলে পরবর্তী ক্ষেত্রে তারই শারীরিক মানসিক অবস্থা এটা কাটিয়ে উঠতে পারে। এই পৃথিবী কি আমাদের ঈশ্বর পাঠিয়েছে যতদিন ভোগ ভোগ করার জন্য, সে আর একবার চলে গেলে তো আর পাওয়া যাবে না, তাহলে যতদিন বাঁচা যায় সেটাই চেষ্টা করতে হবে। এরকম ওদের বিভিন্ন আমরা যখন ইউথেনেসিয়া পড়াবো আমরা দেখতে পাবো, এনভায়রনমেন্টাল সায়েন্স এথিক্স যখন পড়াবো তখন আমরা দেখতে পাবো। তো যাই হোক, আর পরিবেশ নীতিবিদ্যা, যে পরিবেশের সঙ্গে আমাদের মানুষের সম্পর্ক, পরিবেশের মানে কেমন আচরণ করা উচিত পরিবেশের মধ্যে, পরিবেশের অন্যান্য প্রাণীদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এই সকল বিষয় নিয়ে, এবং পরিবেশের মধ্যে যে শৃঙ্খলা, তাই তো, সেই শৃঙ্খলাটা কেমন হওয়া উচিত, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে আমাদের প্রায়োগিক নীতিবিদ্যা বা পরিবেশ নীতিবিদ্যা। এবং পরিবেশ নীতিবিদ্যা কার অন্তর্ভুক্ত না, প্রায়োগিক নীতিবিদ্যা। তো এছাড়াও আছে আমাদের লিগেল এথিক্স, কর্পোরেট সেক্টরে, আমরা প্রাইভেট বিভিন্ন সেক্টরেও আমরা দেখেছি, মিডিয়াতে দেখেছি মিডিয়ার কি হওয়া উচিত, তাই তো। আমরা বর্তমানে কি দেখি, মিডিয়ার এথিক্সের যেটা অন্যতম বিষয়, সেটাই আমরা মিডিয়াতে এখন বেশিরভাগ দেখতে পাই না, তাই তো। মিডিয়াকে সরকার যেভাবে বলে সেইভাবে মিডিয়া এখন চলে, কিন্তু মিডিয়ার উচিত যেটা যথার্থ, যেটা সত্য জ্ঞান, সেটাকে তোমার ব্রডকাস্ট করা। তো যাই হোক, লিগেল এথিক্সে কি, যে বসের সঙ্গে আমাদের অন্যান্য কর্পোরেট বিভিন্ন সেক্টরের মধ্যে একে অপরের সম্পর্ক কেমন হয় সেটা মূল ব্যাপার। সেখানে বসের সঙ্গে অন্যান্য কর্মীদের, মধ্যবর্তীর সঙ্গে নিচু তলার এই কর্মীদের সম্পর্ক কেমন হওয়া উচিত আর বাস্তবে কেমন হয়, সেটা সমাধান, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করে প্রায়োগিক নীতিবিদ্যা। যাই হোক, তাহলে আমাদের প্রথম যে পার্টটা ছিল, হোয়াট ইজ এথিক্স বা নেচার অফ এথিক্স, এই একটা পার্ট ছিল, সেটা হচ্ছে তোমার হলো। এরপর দ্বিতীয় একটা পার্ট আমরা যাই, এই পর্যন্ত আশা করছি কোনো প্রবলেম নেই সবার, তাই তো। তো এরপর আমরা যাব মোরাল আর নন মোরাল অ্যাকশন। হ্যাঁ, বলো।
বলছি শুধু ভালো নয়, মন্দ আর ভালো দিক নয়। প্রথমে কি বললাম যে নীতিবিদ্যার একদম প্রাথমিক যে নীতিবিদ্যা সেটাকে বলা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, নিয়মনিষ্ঠ বা ওই আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা কি যখন বর্ণনা করে অনেকে বলে সেটাকে বলা হয় বর্ণনামূলক নীতিবিদ্যা, ওটা একটার মধ্যেই। তো এরপর শুধুমাত্র যে নীতিবিদ্যায় এই নিয়ম বা নর্মগুলি সম্পর্কে আলোচনা করে যে ভালো কাকে বলে, ভালো আমরা ওয়ার্ড পেলাম ভালো, গুড, হোয়াট ইজ গুড, আমরা মন্দ পেলাম ব্যাড, হোয়াট ইজ ব্যাড, এই যে আলোচনা, এটা হচ্ছে অধিনীতিবিদ্যার বিষয়। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, তাই তো? না, ভালো মন্দ আলোচনা তো নীতিবিদ্যাতে হয়, কিন্তু ভালো শব্দটির অর্থ কি, ভালো কাকে বলে নয়, ভালো শব্দটির অর্থ, অর্থটা কি, ভালো মন্দই যে আমরা শব্দটা পেলাম সেই শব্দটির অর্থটা কি, বুঝতে পেরেছো দুটোর মধ্যে প্রাসঙ্গিক মানে পরিপ্রেক্ষিতটা? আমরা ইন জেনারেল এথিক্সে আমরা যখন পড়ছি, আমরা আলোচনা করছি, তখন নর্মেটিক এথিক্সে আমরা কি কোনো কিছু আমরা বলছি এই জিনিসগুলো ভালো, তাই তো, ভালো জিনিস, এটা করা উচিত, এটা করা উচিত নয়। তো আমরা বর্ণনা করেও ব্যাখ্যা করছি কোন একটা ঘটনা, কিন্তু আমরা কি কখনো বলেছি, আমরা বলেছি এই জিনিসটা ভালো, এই বস্তুটা ভালো, এটা খেতে ভালো, কিন্তু আমরা কি এই নিয়মনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা এরকম আলোচনা করি যে ভালো শব্দটির অর্থটা কি? আমরা এখানে তো বলি কি এটা ভালো, ওটা ভালো, তাই না? তো আদর্শনিষ্ঠ আহ, মানে আলোচনার প্রেক্ষিতটা একটু অন্য। তারা বলছেন নীতিবিদ্যায় ব্যবহৃত ওই যে শব্দগুলো, শব্দগুলোর অর্থ নিয়ে যখন আলোচনা করা হয়, মানে যে নীতিবিদ্যায় করা হয়, তখন সেটিকে কি বলা হবে, সেই নীতিবিদ্যাকে বলা হবে অধিনীতিবিদ্যা, মেটা এথিক্স, তাই তো? আমাদের অ্যারিস্টটলের বিয়ন্ড ফিজিক্স, মেটাফিজিক্স, ঠিক আছে, তাই তো? এরপর দেখো, এরপর হচ্ছে মোরাল নন মোরাল অ্যাকশন, নৈতিক অনৈতিক, ওটা দেখাচ্ছে, কোনটা দেখাচ্ছে একটু দেখে নিই তোমাদের আগে। না, ওইটাই দেখ, যাই হোক। এরপর আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় নেচার অফ এথিক্স হলো মোরাল নন মোরাল অ্যাকশন, তাই তো? নৈতিক এবং অনৈতিক বা নৈতিক, আমরা এর অর্থগুলো বলবো, ঠিক আছে? এর অর্থগুলো আমরা বলবো। এখানে আমাদের অনেকের প্রবলেম হয়, তো নৈতিক কর্ম, সাধারণ অর্থে নৈতিক কর্ম, তাই তো? আর অনৈতিক কর্ম, সাধারণ অর্থে আমরা কি বলি, নৈতিক এবং অনৈতিক, মানে এটা কি সাধারণ অর্থে আমরা নৈতিকতাটাকেই একটা নঙর্থক এবং সদর্থক অর্থে ধরে আমরা কিন্তু নৈতিক কর্ম এবং অনৈতিক কর্ম এটা বলি। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ কেমন, ধরো ক্লাসে আমার ধরো আমরা সবাই মিলে একসাথে আছি, কারো একজনের মানি পার্স পড়ে গেল, আমি রেখে দিলাম, দিলাম না, আমি জানি কাকে দিতে মানে কার মানি পার্স এটা, কিন্তু আমি জেনেও আমি রেখে দিলাম, এটা কি নৈতিক না অনৈতিক? এটা আমরা কি বলি, অনৈতিক। আবার এরকম বলি, আমরা ধরো রাস্তা থেকে যাচ্ছি, খুব অসহায় দরিদ্র লোক, তাই তো, হয়তো খাবার চাইছে, আমরা কিনে দিলাম, সেটাকে আমরা নৈতিক বলি না অনৈতিক বলি? আমরা নৈতিক বলি, তাই তো? সাধারণ অর্থে দুটোই দেখো নীতিবিদ্যার সঙ্গে সম্পর্ক যুক্ত, তাই তো? নৈতিক যেটাকে বলছি সেটাও নীতিবিদ্যার সঙ্গে অনৈতিক যেটা বলছি সেটাও নীতিবিদ্যার সঙ্গে সম্পর্ক যুক্ত, শুধুমাত্র আমাদের ভালো করে বুঝলে বুঝতে পারবে দুটো দুটো দিক মাত্র,
নীতিবিদ্যার একটা সদর্থক দিক, একটা নীতিবিদ্যার নঙর্থক দিক, তাই তো? তো এইটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটা, যে আমরা নৈতিক, অনৈতিক, মাঝে আর একটা নৈতিক, এর অবতারণা করব। তো তাহলে বিষয়টা পরিষ্কার হবে। নৈতিক আমরা কাকে বলবো? না ধরো যে ওই যে বললাম যে দুটো উদাহরণ দিলাম, একটা মানি পার্সের, তাই তো, এটা অনৈতিক। নৈতিক কোনটা? কাউকে আমি খাবার কিনে দিলাম, সেটা নৈতিক বলছি। কিন্তু এমন কিছু কর্ম আছে যেটা নীতিবিদ্যার আলোচনার বিষয় নয়, নীতিবিদ্যার আলোচ্য বিষয় নয়, সেই কর্ম, সেগুলো কি? সেগুলো হচ্ছে যে নৈতিক কর্ম, তাই তো, নৈতিক কর্ম। এখানে নন মোরাল অ্যাকশন, নন মোরাল অ্যাকশনের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কি? নৈতিক কর্ম। কেন এটা অনৈতিক কর্ম সেটা পরে বলছি। এরও কারণ আছে, এমনি এমনি কোনো কিছুই হয় না, আমরা আগের দিনে দেখেছি বৌদ্ধ দর্শনে। তো তাহলে আমরা কি পেলাম? নৈতিক কর্ম, আরেকটা কি? অনৈতিক কর্ম, একটা নৈতিক কর্ম, তাই তো? নৈতিক কর্ম আর অনৈতিক কর্ম, এটার আমরা অর্থ বুঝেছি, মানি পার্টস, আর এর অর্থটা মনে রেখো। কিন্তু আমাদের এমন কিছু কর্ম আছে যে কর্মগুলোকে নীতিবিদ্যার ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না, নীতিবিদ্যার আলোচনার বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না। সেই কর্মগুলো হচ্ছে কি? না সেগুলো হচ্ছে নৈতিক কর্ম, তাই তো? নৈতিক কর্ম কোনগুলো? না ধরো শিশুদের কর্ম, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কর্ম, মূর্খদের কর্ম, তাই তো, পাগল তাদের কর্ম, তাই তো, এগুলো কি? এগুলো কিন্তু নৈতিক কর্ম। এটাকে নৈতিকও বলা যাবে না, অনৈতিকও বলা যাবে না। অতএব এই কর্মগুলো নীতিবিদ্যার আলোচনার মানে আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই দিক থেকে বিচার করলে তিনটে, আমাদের নীতিবিদ্যায় তিন ধরনের কর্ম আমরা পাবো। একটা হচ্ছে নৈতিক দিক থেকে সদর্থক, তাই তো, একটা নৈতিক দিক থেকে নঙর্থক, আরেকটা কি? নৈতিক দিক থেকে সদর্থক নঙর্থক, মানে নৈতিকতার লেশমাত্র ওর মধ্যে খাটানো যাবে না, তাই তো, নৈতিকতার অন্তর্ভুক্ত করা যাবে না সেই কর্ম, নৈতিক কর্ম। তাহলে কি হলো? নৈতিক কর্ম, অনৈতিক কর্ম, নৈতিক কর্ম, তাই তো? এইবার দেখো যে তাহলে নীতিবিদ, নৈতিক কর্ম আর অনৈতিক কর্ম, দেখো দুটোই নীতিবিদ্যার অন্তর্ভুক্ত, তাই তো? বোঝা যাচ্ছে আমার কথাটা? নৈতিক কর্ম এবং অনৈতিক কর্ম দুটোই কিন্তু নীতিবিদ্যার আলোচনার বিষয়বস্তু, দুটোতেই আছে নীতিবিদ্যার আলোচনার মধ্যে। আর নৈতিক কর্ম, নৈতিক কর্ম, এটা কিন্তু নীতিবিদ্যার আলোচনার ক্ষেত্রের বাইরে, এটা নীতিবিদ্যার আলোচনার ক্ষেত্রের মধ্যে পড়ে না, তাই তো? এই জন্য পরবর্তী ক্ষেত্রে এই যেহেতু নৈতিক এবং অনৈতিক, তাই তো, মোরাল আর ইমোরাল, নন মোরাল নয়, কিন্তু নন মোরাল মানে নৈতিক, মোরাল আর ইমোরাল, এই দুটোকে একসাথে করে কি করা হচ্ছে? যে না, মোরালের মধ্যে বা নৈতিক বা এথিক্যালের মধ্যেই ফেলে দেওয়া হচ্ছে, এথিক্যাল অ্যাকশন বা মোরাল অ্যাকশন, তাই তো, অ্যাকশনের মধ্যেই ফেলে দেওয়া হচ্ছে। কেননা একই নীতিবিদ্যার এটা দুটো মানে দিক, একটা সদর্থক দিক, একটা নঙর্থক, একটা পজিটিভ দিক, একটা নঙর্থক দিক, তাই তো, একটা নেগেটিভ দিক। তো যাই হোক, আর পড়ে রইল কোনটা? যেটাকে আমরা নৈতিক বলেছিলাম, তাই তো। আর যে কোনো আমাদের করা হয় কি দিয়ে? নেগেশন করা হয় দিয়ে, তাই তো। সেই অর্থে এখানে অনৈতিক কর্ম, এখানে অনৈতিক কর্ম মানে কিন্তু যেটা নন মোরাল, এই মাত্র কথা বলছিলাম, এখানে যে নৈতিক এবং অনৈতিক কর্মের যে পার্থক্য, এই যে আমি লিখেছি অনৈতিক মানে কি? না যেটা নৈতিকতার বিষয়বস্তু, নৈতিকতার আলোচনার পরিধির মধ্যে যে কর্মটাকে ফেলা যাবে না, সেটা হচ্ছে কি? অনৈতিক কর্ম। বোঝা গেল নৈতিক এবং অনৈতিক? তাহলে নৈতিক কর্মের দুটো পার্ট, একটা মোরাল, একটা ইমোরাল, একটা সদর্থক, একটা নঙর্থক। আর অনৈতিক কর্ম কোনটা?
না যেটা নৈতিকতার যে কর্মটা কোনো নৈতিকতার বা নীতিবিদ্যার আলোচ্য ক্ষেত্রের মধ্যে পড়ে না, যে সকল কর্ম, সেই সকল কর্মটাকে এখানে অনৈতিক বলা হচ্ছে। যে কি, নন মোরাল অ্যাকশন, যেটা মোরাল নয়, তাই তো, যেটা মোরালের অন্তর্ভুক্ত নয়, তাই তো। এখানে ইংরেজিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, যেটা মোরাল কোনো কিছু মধ্যে পড়ে না, তাই তো। মোরাল কথাটা আমরা বললাম সদর্থক এবং নঙর্থক দিক দিক দিয়ে ওই মোরাল অ্যাকশন বা এথিক্যাল অ্যাকশনের মধ্যে দুটোই ঢোকানো হয়েছে। আর নন মোরাল কি, যেটা এথিক বা নীতিবিদ্যার আলোচনার ক্ষেত্রের মধ্যে পড়ে না, সেটা নন মোরাল। কি সেটার উদাহরণ? না সেটা হচ্ছে শিশু, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, মূর্খদের, পাগলদের যে ক্রিয়া, সেটা হচ্ছে কি নৈতিক গুণ বিচারের যোগ্য নয়, তাই তো। তাদের অ্যাকশন গুলো কি, তাদের অ্যাকশন গুলো অবশ্যই কি নন মোরাল অ্যাকশন। আর মোরাল অ্যাকশন কোনটা, কোনগুলো? না যেগুলো ঐচ্ছিক ক্রিয়া, যেগুলো আমাদের ইচ্ছা প্রসূত ক্রিয়া, যেগুলো আমরা ইন্টেনশনালি করে থাকি, যেগুলো আমরা আমরা বুদ্ধি সঞ্জাত যে ক্রিয়া, তাই তো, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে মোরালের অন্তর্ভুক্ত। বোঝা গেল? তো এরপর ঐচ্ছিক, হ্যাঁ বলো। হুম, নৈতিক কাজ। হুম, এটা এটা দেখো, এটা পার্সন টু ম্যান ভ্যারি করে। তো কিন্তু আমার মনে হয় যে যদি একজন দুজন পরিচিত ব্যক্তি হয়, তাই তো, যদি এরকম হয় দুজন পরিচিত ব্যক্তি পাশাপাশি আছে বা একই সঙ্গে ছিল, সে জানতো ওরই মানি পার্স, সেটা অনেকবারও এর আগে দেখেছে, তাহলে তার উচিত কি ছিল? অবশ্যই তাকে ডাইরেক্টলি দিয়ে দেওয়া, তাই তো। আর যদি এরকম হয় যে হ্যাঁ ওই ব্যক্তিটাকে আগে চিনতো, কিন্তু সেই ব্যক্তিটাকে মানে সেই ব্যক্তির যখন মানি পার্সটা পেয়েছে তখন আর সেই ব্যক্তিটা সেই মুহূর্তে ওই স্থানে নেই, তাহলে অবশ্যই সে হয়তো থানাতে দিতে পারে, বা ওখানের যে সংগঠন বা কোনো ক্লাব বা যেখানে তারা যেত, হ্যাঁ সেই যে কর্তৃপক্ষ, তাদের হাতে জমা দিয়েও তার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। দুটো ক্ষেত্র, একটা হচ্ছে যদি ডাইরেক্ট তারা সরাসরি দুজন দুজনকে চেনে, সেখানে অবশ্যই সরাসরি দিয়ে দেওয়াটাই যথার্থ। আর যদি এরকম হয় দুজন দুজনকে চেনে, একসঙ্গেই একই জায়গায় যেত, কিন্তু সেই মুহূর্তে যখন মানি পার্সটা পাওয়া গেছে তখন সেই ব্যক্তিটা যার মানি পার্সে নেই, তাই তো, এবং তার বাড়ি মানে হয়তো শুনেছে কিন্তু এক্সাক্ট কথাই সে জানে না, তাই তো, এরকম যদি হয় তখন সে থানাতে দেবে। এরকম তো করা হয়। অবশ্যই এটা কি বলবো, হ্যারাস্ট করার। আবার অনেকে যদি এরকম হয় যে একই জায়গায় আছে, জানে সবই, ওটা এর মানি পার্স, দুজনই এখানে আছে, সে ইচ্ছা করে কি গেল থানাতে গিয়ে দিল, সেটা তো হ্যারাস্ট করা, সেটা তো অবশ্যই অনৈতিক, হ্যারাসমেন্টের মধ্যে পড়বে। তাকে আবার থানা থেকে ডাকবে, সে থানাতে যাবে, হুম তাকে জবাবদিহি করতে হবে যে এটা আমারই মানি পার্স, অনেক নিয়ম ওখানে, এমনি এমনি তোমাকে দেবে না। তাহলে হ্যারাসমেন্ট অবশ্যই অনৈতিক। তুমি অযথা হ্যারাসমেন্ট কেন করবে অন্য মানুষকে? যাই হোক, তাহলে আমরা নীতিবিদ্যার তিনটে পার্ট থেকে আমরা তিনটে ভাগ থেকে দুটো ভাগে এলাম। নৈতিক বা মোরাল অ্যাকশনের মধ্যেই আমরা কিন্তু দুটোকে অন্তর্ভুক্ত করলাম, সদর্থক নগর্থক দুই দিক দিয়ে। আর নন মোরাল যেটাকে আমরা কি বলছি জান, যেটা কোন মোরালিটির অন্তর্ভুক্ত, যে সকল অ্যাকশন মোরালিটির অন্তর্ভুক্ত নয়, সেগুলো হচ্ছে কি নন মোরাল অ্যাকশন বা নৈতিক, তাই তো। এখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা নৈতিক, তাই তো। এটা কেন নৈতিক না লিখে অনৈতিক লিখলাম সেটা বলা হলো, অ্যাকচুয়ালি হওয়ার কথা কিন্তু নৈতিক। আর এখানে অনৈতিক কেন ইউজ করা হয় না, আমরা যে কোনো কিছু লাগিয়ে তার নেগেটিভ আমরা তো প্রকাশ করি, সেই অর্থে। এটা হচ্ছে নৈতিক মানে নীতি, মানে নীতিবিদ্যার বা হচ্ছে নিয়ম নীতির অন্তর্ভুক্ত, অনৈতিক মানে নিয়ম নীতির বিরুদ্ধ, তাই তো, নিয়ম নীতির অন্তর্ভুক্ত নয় আর কি, বিরুদ্ধও নয়, বিরুদ্ধ বলাটা ভুল হবে, নিয়ম নীতির অন্তর্ভুক্ত নয়। তো যাই হোক, এই যে নৈতিক কর্ম, সেগুলো কোন কর্ম?
আমাদের কর্মেরও কিন্তু দুই ধরনের ভাগ আছে, একটা হচ্ছে ভলেন্টারি অ্যাকশন আর একটা নন ভলেন্টারি অ্যাকশন। তো ভলেন্টারি অ্যাকশন, নন ভলেন্টারি অ্যাকশন, ঐচ্ছিক কর্ম এবং অনৈচ্ছিক কর্ম। ঐচ্ছিক কর্ম কোনগুলো? যেগুলো আমাদের ইচ্ছা প্রসূত, আমাদের বুদ্ধি প্রসূত, তাই তো। আর নন ভলেন্টারি যেগুলো, যেগুলো অনৈচ্ছিক কর্ম, যেগুলো আমাদের ইচ্ছার দ্বারা পরিচালিত হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়। মূল কথা কি? অটোমেটিক্যালি যে সকল কর্ম সম্পাদিত হয়, তাই তো, যেগুলো আমাদের বুদ্ধি সংজাত নয়, সেগুলো কি? সেগুলো হচ্ছে যে তোমার নন ভলেন্টারি অ্যাকশন। নন ভলেন্টারি অ্যাকশন সেটাই হচ্ছে কি এই যে নৈতিক কর্ম, তাই তো। সেই নৈতিক কর্ম সেগুলোই কি অনৈচ্ছিক গুলো কি না, এই মানে ননৈতিকের মধ্যে আমরা ফেলতে পারি। সেটা কি? যে রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স ক্রিয়া, এলোমেলো আচরণ, র্যান্ডম অ্যাকশন, বা তোমার প্রাকৃতিক প্রবৃত্তি দ্বারা পরিচালিত কর্ম, ইন্ট্রিনসিক অ্যাকশন, আর হচ্ছে ভাবপ্রবণ প্রতিক্রিয়া, স্পন্টেনিয়াস অ্যাকশন, আর কি দুর্ঘটনাজনিত কর্ম, অ্যাক্সিডেন্টাল অ্যাকশন। এই সবগুলো সবই কি না আমাদের নন ঐচ্ছিক কর্ম, তাই তো, বা নর ঐচ্ছিক কর্ম, একই ব্যাপার। তো এগুলো কি হয় না, এগুলো আমাদের ধরো ওই যে চোখের সামনে কিছু আসলো, চোখ অটোমেটিক্যালি চোখ বুঝে যাবে, মশা খালো সেখানে চলে যাবে হাত। আমাদের শিশু যখন জন্মায়, যে কোনো শিশু, সে কি হাত পা ছুড়ে কান্নাকাটি করে, তাই তো। আবার কি, তো ধরো হ্যাঁ, আবার কিছু বিষয় আছে, ধরো অভ্যাসজাত কর্ম। অভ্যাসজাত কর্মকে কিন্তু, এটার আলোচনা আমরা পরে করব। কিছু অভ্যাসজাত কর্ম আছে, সেটা কিন্তু আমাদের নৈচ্ছিক কর্মের মধ্যে পড়ে না, সেটা কিন্তু ঐচ্ছিক কর্মের মধ্যেই তাকে ফেলা হয়। তো যাই হোক, এই ধরনের কর্মগুলো দুর্ঘটনাজনিত কর্ম, অ্যাক্সিডেন্টাল, হঠাৎ করে ধরো রাস্তায় বের হচ্ছে, কাকতালীয় যেগুলো, তাই তো, কাকতালীয় টাইপের, সেগুলোও কিন্তু এই নন ভলেন্টারি অ্যাকশন। যেমন ধরো এরকম হতে পারে, রাস্তা থেকে বের হচ্ছ, বাড়ি থেকে মানে হওয়ার সঙ্গে সঙ্গে তুমি হয়তো খুব স্পিডে গাড়ি বা সাইকেল নিয়ে যাচ্ছ, তুমি হয়তো কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ধাক্কা মেরে দেবে। তুমি হয়তো যাবে কোনো টিউশনি বা কোনো মানে গুরুত্বপূর্ণ খুব কাজে, তুমি সত্যিই দেখোনি, মেরে দিয়েছো। সেটা কিন্তু কিসের মানে কি হবে না, সেটাও কিন্তু আমাদের নীতিবিদ্যার পরিভাষায় হুম সেটা দেখা হবে তুমি কতটা অমনোযোগী ছিলে, তুমি কতটা অন্য মনস্ক ছিল, এবং ও যদি হঠাৎ চলে আসে সামনে, তোমার কোনো দোষ ছিল না, তুমি বুঝতেই পারোনি, তখন সেটা তোমার কিন্তু ঐচ্ছিক কর্ম হবে না, তাই তো। এই ধরনের অনেক কিছু বাধ্যবাধকতা আছে। যাই হোক, এই ঐচ্ছিক কর্মের বিষয় নিয়ে আমাদের আলোচনা, অনৈচ্ছিক কর্মের বিষয় নিয়ে আমাদের আলোচনা নেই। তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? যে ভালো মন্দ, উচিত অনুচিত, যথার্থ অযথার্থ, সত্য মিথ্যা নিয়ে আলোচনা করা হয়। এবং এই যে আলোচনা, সেটা কিন্তু সদর্থক হতে পারে, নঙর্থক হতে পারে, তাই তো। সদর্থক এবং নঙর্থক সকল কিছুকে মোরালের অন্তর্ভুক্ত করা হয়। আর যেগুলো মোরাল, যেগুলো হচ্ছে নৈতিকতার পরিধির মধ্যে আনা যায় না, যে সকল কর্ম, সেগুলোকে বলা হয় নন মোরাল অ্যাকশন। যেমন হচ্ছে কি অনৈচ্ছিক কর্ম, যেমন হচ্ছে শিশুদের কর্ম, যেমন হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাকশন, র্যান্ডম অ্যাকশন, রিফ্লেক্স অ্যাকশন, এই সবগুলো। তো যাই হোক, দুর্ঘটনাজনিত অ্যাক্সিডেন্টাল অ্যাকশন, এই সবগুলো সবই কিন্তু কি আমাদের অনৈচ্ছিক কর্ম। তো যাই হোক, এই অনৈচ্ছিক কর্ম আমাদের নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু নয়। আমাদের নীতিবিদ্যা বা নৈতিকতা, নিয়ম, মোরাল কথাটির দ্বারা যেটি বোঝানো হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে ঐচ্ছিক কর্মের কথা, তাই তো। তো যাই হোক, এরপর যে সকল কাজ নৈতিক বিচারের যোগ্য নয়, একটা আমি এই যেগুলো বললাম সেগুলোরই একটা, দেখো একটা পরপর পরপর দেওয়া হয়েছে ছোট 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 করে, তাই তো। আমরা এখানে এটা আমরা সব এর দ্বারা বুঝিয়েছি এখানে, আর এখানে আমরা জাস্ট উদাহরণগুলো পরপর পরপর দিয়ে দেখিয়েছি যে এই সকল কিছু কর্ম আছে যেগুলো কিন্তু নৈতিক বিচারের বা নৈতিক বিচারের পরিধি অন্তর্ভুক্ত নয়। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা আমি তো বললাম তখন, এগুলো এগুলো নীতিবিদ্যার বহির্ভূত। জড় পদার্থ, পশু পাখির কাজ ইত্যাদি, এগুলো কি? এগুলো এগুলো নীতিবিদ্যার বহির্ভূত। শিশু, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, এগুলো বলা হয়েছে।
জবরদস্তিমূলক পরিস্থিতিতে সংগঠিত কাজ, তারপরে কি হিপনোটিক প্রভাব, মনস্তাত্ত্বিক জটিলতা, এই সবগুলো। হঠাৎ করা কাজ, ওই যে বললাম যে হঠাৎ তোমার যেটা হয়তো রাস্তায় বেরোচ্ছ, হঠাৎ করে তোমার কোনো সেখানে দোষ নেই, হঠাৎ কেউ হয়তো সামনে চলে এসেছে, হ্যাঁ, তো সেই জায়গায় কি হবে, সেই কাজেরও কিন্তু সেটাকে তোমার নীতিবিদ্যার আলোচনার বাইরেই বলা হয়, মানে নৈতিক অনৈতিকের প্রশ্ন সেখানে আসে না। তো যাই হোক, এরপর নৈতিক বিচারের শর্ত আছে, দুটি শর্ত কি কি, একটা হচ্ছে যুক্তিবোধ আর একটা হচ্ছে ইচ্ছাকৃততা বা স্বেচ্ছাচারী। এই দুটোর মাধ্যমে নৈতিক বিচার করা হয়ে থাকে, তাই তো। একটা কি যুক্তিবোধ, মানে কি সঠিক ভুলের পার্থক্য, ওখানে ওই জন্য ম্যাড ব্যক্তিকে নীতিবিদ্যার আলোচনায় রাখা হয় না কেন, তার যুক্তিবোধ নেই, তাই তো, কোনটা ভালো মন্দ নেই। আমরা এরকম অনেক পাগল, সে পাগল মানেটা কি, যে আমাদের এই কানেকশনটা থাকে আত্মা মন, তাই তো, মনের সঙ্গে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়, আমাদের এই কানেকশনটা সাধারণ মানুষের সাধারণ ক্ষেত্রে থাকে। পাগলদের কি হয়, যে ওই মন যেটা, ওটাকে অন্তঃকরণ হিসাবে যদি ধরা হয়, মন বুদ্ধি অহংকার তিনটে জিনিস, ওই মন বুদ্ধি অহংকার ওর নিজেদের মধ্যে সমস্যা হয়, এবং আরেকটা কি হয়, ওর সঙ্গে আত্মার বা ওর সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের কানেকশন গুলো প্রবলেম হয়ে যায়, তারা হলো ম্যাড। কি হয়, তারা ঠিকঠাক টাইমে ডিসিশন নিতে পারে না, বুদ্ধির প্রবলেম, তাই তো। অহংকারের প্রবলেম, দেখবে অনেকের প্রচুর অহংকার, সেই অহংকার করতে করতে কি কখন নিজে পাগল হয়ে গেছে নিজেই জানে না কেন। এই তিনটের যদি কোনো একটা বাড়া কমা হয় তাহলে সে পাগল হবে। বুদ্ধি, মনেরও তাই, মনের উপর কন্ট্রোল যদি একেবারেই হারিয়ে ফেলে কেউ, তাহলে সে পাগল, কখন কি চিন্তা করবে সে নিজেই জানে না, তাই তো। তো আরেকটা কি, এই মন বা বুদ্ধির সঙ্গে আমাদের যদি ইন্দ্রিয়গুলোর সংযোগ না থাকে, তাহলেও কিন্তু আমাদের জ্ঞান হয় না, তাই তো, সেই ক্ষেত্রেও সে পাগল, তাই তো। সে যেটা হয়তো করবে, হয়তো খাবে, টেস্ট পাবে না, প্রচুর শব্দ, সে হয়তো কিছু শব্দই শুনছে না। আমাদের ক্ষেত্রে হয় খুব টেনশনে যখন থাকা হয়, ধরো কোনো একটা ক্ষেত্রে হয়তো প্রচুর টেনশন, সেখানে হয়তো প্রচুর শব্দ ডিজে বাজছে, সেখানে হয়তো কয়েক মুহূর্ত, কয়েক সেকেন্ড, কয়েক ব্যাপার দেখবে আমরা মনে হয় মানে কিছুই কিছু শুনতে মানে কিছুই শুনতে না পেয়ে নিজের মধ্যেই হয়তো আমরা বিচরণ করি, এরকম দেখতে পাওয়া যায়। তো যাই হোক, মোট কথা হলো যে যার নিজের মধ্যে যুক্তিবোধ নেই, নিজের মধ্যে নিয়ন্ত্রণ নেই, সেটা কি, যে যিনি সঠিক ভুলের পার্থক্য করতে পারেন না, তাই তো, তাকে বা সেই সব বিষয়ে কি হয়, নৈতিক বিচার করা যায় না। তাহলে নৈতিক বিচারের শর্ত কি, যুক্তিবোধ প্রথম, ইচ্ছাকৃততা আর এটা স্বেচ্ছাচারিত। আমরা আরেকটা বলেছি যে নৈতিক কর্ম অবশ্যই ইচ্ছাকৃত কর্ম, ঐচ্ছিক কর্মর উপর হবে, অনৈচ্ছিক বা নরৈচ্ছিক বা তোমার ইচ্ছা বহির্ভূত ক্রিয়া, যেগুলো আপনা আপনি ঘটে যায় বা যেটা চাইনি সেটা হয়ে যায়, তো এই ক্রিয়ার উপর কিন্তু নীতিবিদ্যা তোমার আলোচনা হয় না, নীতিবিদ্যা আলোচিত হতে পারে না। নীতিবিদ্যা আলোচনা হতে গেলে এক নম্বর যুক্তিবোধ থাকবে, আর একটা হচ্ছে স্বেচ্ছাচারিতা বা ইচ্ছাকৃততা থাকবে, তাই তো। যাই হোক, এরপর হচ্ছে যে ইচ্ছাকৃত কর্ম, বা ভলেন্টারি অ্যাকশন, যেহেতু এই প্রসঙ্গটা আছে বারবার এবং আমাদের মোরালিটির সঙ্গে এটা যুক্ত, এবং ইচ্ছাকৃত কর্মেরই যেহেতু নৈতিক ভালো মন্দ বলি, আমরা নৈতিকভাবে ভালো মন্দ বলে থাকি, তাই ইচ্ছাকৃত যে কর্ম, তার কিছু ফাংশনাল ব্যাপারও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আমাদের আর কোনো সমস্যা এই বিষয়ে না হয়। তো যাই হোক, ইচ্ছাকৃত কর্মের কি হয় না, তিনটি পর্যায় থাকে আমাদের যে কোনো ইচ্ছাকৃত কর্ম। অনিচ্ছাকৃত কর্মের আমরা তো জানি না, আমাদের অনিচ্ছাকৃত ঘটে, কোনো কিছুই আমাদের ইন্টেনশনালি ঘটে না, তাই তো, অ্যাক্সিডেন্টালি ঘটে, তাই তো। কিন্তু ইচ্ছাকৃত কর্ম আমাদের পুরোটাই ইন্টেনশনালি ঘটে, এবং যার ফলে যে কোনো কর্ম ইচ্ছাকৃত, যেগুলো আমি চাই, যেগুলো আমি করতে চাই, করছি, এগুলো সবই কিন্তু ইচ্ছাকৃত কর্ম। এই ইচ্ছাকৃত কর্মের কিছু স্টেজ আছে, তাই তো। ইচ্ছাকৃত কর্মের তিনটি স্টেজ, প্রাথমিকভাবে মানসিক পর্যায় একটা, দ্বিতীয় হচ্ছে শারীরিক পর্যায়, তৃতীয় হচ্ছে
বহির্জাগতিক পর্যায়, তাই তো? একটা কি, যে দেখো মানসিক পর্যায়ে যে আমি কাজটা করব এরকম যে সংকল্প, সেই জায়গাটায় অনেক কিছু স্টেজ আছে, সেটা আমি পরে বলছি। আর আরেকটা কি, শারীরিক পর্যায়, যে মানসিক পর্যায় হওয়ার আমার মনে গত হলে আমি এই কাজটা করব বা এই বিষয়টা সম্পর্কে জ্ঞান লাভ করবো, যাই হোক না কেন, তার একটা শারীরিক পর্যায় আছে। হুম। আরেকটা কি, বহির্জাগতিক, ধরো আমার কোনো একটা, আমার ইচ্ছা হলো আমি মিষ্টি খাবো, তাই তো? এরপর কি হলো, মিষ্টি খাওয়ার জন্য আমার কি একটা শরীরের পর্যায়ে, হ্যাঁ আমি খাবো, এই যে শরীরের অঙ্গভঙ্গি, আমি এরপর খেতে যাব, নিতে যাব, এটা হচ্ছে শারীরিক পর্যায়। আরেকটা পর্যায় আছে যেটা বহির্জাগতিক পর্যায়, তাই তো? তো বহির্জাগতিক পর্যায়ে যদি আমি নিতে যাই, তারপর যে আমি কর্মটা করবো, মিষ্টি খাচ্ছি, খাওয়া হলো, এটা এটা হচ্ছে বহির্জাগতিক পর্যায়। বোঝা গেল? যে কোনো কর্মের কিন্তু এই তিনটে, তাই তো? তো কোথায় গেল ওটা? এরপর আমাদের ইচ্ছাকৃত কর্মের তিনটে পর্যায়, মানসিক, শারীরিক এবং বহির্জাগতিক পর্যায়ের মধ্যে যে মানসিক পর্যায়, সেই মানসিক পর্যায়ের মধ্যে কি ঘটে সেটা আমরা দেখব। মানসিক পর্যায়ের মধ্যে আমাদের প্রথমেই কি হয়, আকাঙ্ক্ষা হয়, তাই তো? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হয়, চাহিদা বোধ হয়, তাই তো? প্রত্যেক ইচ্ছাকৃত কাজের সূচনা হয় একটি অভাব বা চাহিদা বোধ দিয়ে, তাই তো? সেটা হতে পারে জৈব প্রয়োজন বা নৈতিক বা নান্দনিক, যে কোনো কিছু হোক না কেন, প্রথমে একটা আমার আকাঙ্ক্ষা হয়, তৃষ্ণা হয়, চাহিদা হয়। চাহিদাটা কিসে হয়? ইচ্ছায়, ইচ্ছার রূপান্তর, মানে ইচ্ছাতে রূপান্তরিত হয়। প্রথমে আমি শুধুমাত্র চাই, তারপরে আমার ইচ্ছা যে হ্যাঁ এটা পেতেই হবে, তাই তো? আমার ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা থেকে ইচ্ছায় রূপান্তরিত হয়। তো এরপর কি, ইচ্ছার পরে কি হয়, প্রেরণার দ্বন্দ্ব। কি হয়, কখনো কখনো একাধিক ইচ্ছা প্রেরণা একসঙ্গে মনের মধ্যে উদ্ভূত হয় এবং একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু এগুলো বাইরের শক্তি নয়, আত্মারই অন্তর্ভুক্ত। ফলে প্রকৃত অর্থে এটি আত্মার নিজের সংঘর্ষ। প্রেরণা, প্রেরণার দ্বন্দ্ব মানে কি? তো ইচ্ছা হচ্ছে, ইচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রথমে আকাঙ্ক্ষা হচ্ছে, সেটা আমার, সেটার প্রতি চাহিদা বোধ জন্মাচ্ছে, সেই চাহিদা বোধটা ইচ্ছাতে রূপান্তরিত হচ্ছে, তাই তো? ইচ্ছাটা কি হচ্ছে, ইচ্ছা প্রয়োজন, প্রয়োজন বোধ, ইচ্ছা মানে কি আরো মানে মানে প্রখর প্রয়োজন বোধ, সেই প্রখর প্রয়োজনটা আবার কি হচ্ছে, প্রেরণার দ্বন্দ্ব, যেগুলো কি, না তাহলে আমি সত্যিই তাহলে আমি এটা নেব তো, সত্যি এটা আমাদের, এটা নেওয়াটা ঠিক তো, এরকম একটা ব্যাপার, মানে দ্বন্দ্ব, নেব কি নেব না। এরপর কি, বিবেচনা স্তর, যে এই যে বস্তুটা যেটা আমি চাইছি, সেটা তাহলে সেটা কি ঠিকঠাক হবে। আমাদের যে কোনো, দেখবে যে কোনো, আমাদের ধরো কোনো একটা জামা কিনবো, হুম, আমরা কোনো একটা জায়গায় যাব, এই স্তরগুলো কিন্তু থাকে। তো পর একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো, বিবেচনা স্তর, তখন আমরা বিবেচনা করি যে এটা সুফল হবে না কুফল হবে, এটা উপকারী হবে না অপকারী হবে। এখন এটা, এই কাজটা করছি ঠিক কথায়, এটা সংকল্প করছি, কিন্তু পরে ভবিষ্যতে এই কাজটা খারাপ হবে না তো, এই সকল বিষয় কিন্তু আমাদের ভাবায়। তারপরে কি, যে নির্বাচন বা সিদ্ধান্ত, এই সকল কিছু ভেবে আমরা কিন্তু সিদ্ধান্ত নিই যে কি করব তাহলে। তো এই সব বিবেচনা করে কি হয়, আত্মা একটি নির্দিষ্ট প্রেরণাকে নির্বাচন করে অনেকগুলো প্রেরণার মধ্যে, অন্যগুলো প্রত্যাখ্যান করে। এরপর কি, সংকল্প, সংকল্পতে কি হয় না, একেবারে দৃঢ় সংকল্প আমরা বলি যে হ্যাঁ, এরপর এইটাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাতে অটল থাকবো, ওই কাজটাই করবো। আমাদের প্রত্যেক সময় আমাদের মনে কিন্তু এটাই হয়, মানসিক দ্বন্দ্ব, ডিলেমা, আমাদের যে কোনো বিষয়, তাই সম্পর্কে কিন্তু ডিলেমা আমাদের, আমাদের মনের যে ফাংশন, সেই ফাংশনই কিন্তু আমাদের এই দ্বন্দ্বেরই, দ্বন্দ্ব হওয়াটাই স্বাভাবিক, তাই তো? মন সবসময় চঞ্চল, তাই তো? তারা কি, সে কি করবে, মন সবসময় দ্বিধা বিভক্ত হয়ে যাবে, কি করা উচিত কি করা উচিত নয়। এখানে ডিসিশন দেবে কে, বুদ্ধি। আর অহংকার কি করবে, অহংকার বাড়াবে। তো যাই হোক, এই জন্যই আমাদের এইগুলো হয়। তাহলে ধরো যে কোনো ক্ষেত্রে আমার ধরো ইচ্ছা হলো যে কেমন একটা উদাহরণ দেব, আমার একটা ইচ্ছা হলো যে ধরো আমি এখান থেকে যাব, কোথাও একটা যাব, দক্ষিণেশ্বর যাব,
কিসে যাব না ওলাতে যাব। ওলাতে যাবার আকাঙ্ক্ষা হলো, চাহিদা জন্মালো যে টোটো ফোটোতে যাবো না, এইসবগুলো পরের স্তর। প্রথম কথা কি আকাঙ্ক্ষা হলো যে আমরা ওলাতে যাব, ইচ্ছার রূপান্তর, তাই তো। চাহিদার পর দ্বিতীয় স্তরে কি হলো, আকাঙ্ক্ষাটা ইচ্ছাই রূপে, অনেকদিন ওলাতে যাইনি, ওলাতে যাওয়ার ইচ্ছা হলো। তৃতীয় নাম্বার প্রেরণার দ্বন্দ্ব। প্রেরণার দ্বন্দ্ব মানে কি, যে এখানে অপশন প্রচুর, প্রেরণা প্রচুর, টোটো আছে, অটো আছে, গাড়ি আছে, আবার ওলা আছে, উবেরও আছে। আমার কি ইচ্ছা হলো না ওলাতেই যাব। চতুর্থ স্তর বিবেচনা। এটা কি, যে ভালো করে বিবেচনা করে দেখা হলো যে কোনটাতে গেলে সুবিধা হয়, সেটা বিবেচনা স্তর। আমরা এরকমও করি। তারপরে কি নির্বাচন, সিদ্ধান্ত নিই না আমার যদি দেখা যায় হ্যাঁ টাইম কম বা তাড়াতাড়ি আসতে হবে, এইসবগুলো বিবেচনা, প্রচুর ভিড় হবে, ওলা উবেরে অনেক টোটো টোটো অটোতে অনেকবার নামতে হবে, তাহলে আসার সময় দেরি হবে, যাওয়ার সময় দেরি হবে, এই সকল বিবেচনার পর আমরা কি করি, সিদ্ধান্ত নিয়ে নিই যে না ঠিক আছে ওলাতেই যাও। এরপর কি সেই সিদ্ধান্তটাকে আরো দৃঢ় করি সংকল্পে। যাই হোক, এটা হচ্ছে মানসিক স্তর। সেই সংকল্পটা হওয়ার দেখো হয়ে গেল, তখন আমরা সবাই মিলে কি বেরিয়ে পড়ি, শারীরিক স্তর, মানে বেরোতে উদ্যত হয়, সেটা হচ্ছে শারীরিক পর্যায়। এরপর উদ্যত হওয়ার পর আমরা সবাই মিলে গেলাম, ওলাতে উঠলাম, ঘুরে এলাম, চলে এলাম, এটা হচ্ছে কি বহির্জাগতিক পর্যায়। বোঝা গেল, বোঝাতে পারলাম? যে কোনো কর্মের ক্ষেত্রে কিন্তু এটা আমরা লক্ষ্য করবো, আমাদের যে কোনো কর্মই ইচ্ছাকৃত কর্ম, তাই তো। তো যদি স্বপ্ন দেখে স্বপ্নের ঘরে কোথাও চলে যাও, সেটা আলাদা ব্যাপার, সেটা ইচ্ছাকৃত নয়। তো কিন্তু আমাদের সজ্ঞানে, আমাদের বুদ্ধি সঞ্জাত, বুদ্ধি প্রসূত সকল ক্রিয়াই কিন্তু ইচ্ছা প্রসূত কর্ম। যাই হোক, এই হলো তোমাদের নীতিবিদ্যার দুটো জায়গা শেষ হলো। দেখি আরেকটা জায়গা যদি ছোট থাকে তা আমি আরেকটা জায়গা পড়াবো, একটু দেখে নিচ্ছি। এই পর্যন্ত কারো কিছু প্রবলেম আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি পড়িয়ে দিই, এটা বেশি নয়, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি। দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই? এটা আমি একটু তাড়াতাড়ি শেষ করে দেবো, জিনিসটাও মানে অতি সংক্ষিপ্ত, তোমরা সবাই জানো। তো যাই হোক, আমাদের দেখবে নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি বলতেই কিন্তু আমরা মোটামুটি যারা একটু কাণ্ড পড়েছি বলি তিনটে, কিন্তু আসলে বিচার করে যদি আমরা দেখি নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি পাঁচটা, কাণ্ড বলেছেন তিনটে, তাই তো। তো যাই হোক, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি মানে কি বা স্বীকার্য সত্য মানে কি? তো এটা আবশ্যিক স্বীকার্য সত্য মানে কি না, নীতিবিদ্যা প্রত্যেক দর্শনে বা প্রত্যেক দর্শনের দর্শন আলোচনা করার জন্য কিছু বিষয় আমাদের আগের থেকে মেনে নিতে হয় সেই দর্শন আলোচনা করার প্রসঙ্গে। যেমন ন্যায় দর্শন, চারটে প্রমাণ, তাই তো। তো এই এই বিষয়গুলো, বা ন্যায় দর্শনের যে প্রমাণ, প্রমাতা, প্রমেয়, এই সকল যে আলোচনা, এই সকলগুলো কি, এগুলো কিন্তু আমাদের প্রাথমিকভাবে জানতে হবে, বা ন্যায় দর্শনে যেটা বলা হয়েছে সেটা মানতে হবে, তবেই সেটা ঠিকঠাক, মানে ন্যায় দর্শন আলোচনা আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো, তাই তো। ঠিক একই নীতিবিদ্যা আলোচনা করতে গেলে আমাদের কিছু পূর্ব স্বীকৃতি, কিছু আবশ্যিক স্বীকার্য সত্য, যেগুলো না মানলে নীতিবিদ্যা আলোচনা করা সম্ভব নয়। তো সেরকম কিছু স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতি আমাদের আগে থেকে মেনে নিতে হয়। তো মোটামুটি পাঁচটা পূর্ব স্বীকৃতি, যেখানে তিনটে বেশিরভাগ লোকই স্বীকার করেছেন, কান্ট শুধুমাত্র ওই তিনটের সঙ্গে আরো দুটো পূর্ব স্বীকৃতি অ্যাড করে মোট টোটাল 5 প্রকার পূর্ব স্বীকৃতির কথা বলেছেন।
প্রথম কথা, এই যে পূর্ব স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিত্ব, নীতিবিদ্যার ক্ষেত্রে প্রথম পূর্ব স্বীকৃতি হচ্ছে কি পার্সোনালিটি, তাই তো? তোমার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই, পার্সোনালিটি নেই, তুমি ম্যাড ব্যক্তি, হুম, তো সেরকম ব্যক্তি নীতিবিদ্যার আলোচ্য বিষয় হতে পারে না। সেরকম ব্যক্তিকে নিয়ে নীতিবিদ্যা আলোচিত হতে পারে না। তাই নীতিবিদ্যা আলোচিত, আমরা নীতিবিদ্যার প্রসঙ্গে প্রথম যে আলোচনা আজকে আমরা অনেকগুলো জিনিস দেখালাম যে নীতিবিদ্যা কি হবে সমাজ, মানুষের জন্য, মানুষের আচরণের জন্য, এবং কেমন মানুষ, সমাজে বসবাসকারী মানুষের জন্য। তার জন্য নীতিবিদ্যার আলোচনা করতে গেলে প্রথম কথা ব্যক্তিত্ব ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে বিচার ক্ষমতা, রিজন দরকার, তাই তো? সেই একই প্রশ্ন যে রিজন বা বিচার ক্ষমতা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি নীতিবিদ্যা আলোচনা করা, নীতিবিদ্যা সম্পর্কে কথা বলার সেই ব্যক্তির কোনো অধিকারই নেই। কেন না? যার ভালো মন্দের বিচার নেই, তাই তো, বিচার করার ক্ষমতা নেই, যিনি ন্যায় অন্যায় ঠিক ভুলের পার্থক্য বোঝেন না, তাই তো, তো তার কর্মের জন্য নৈতিক মানে তার কর্মের জন্য নৈতিকতাকে দায়ী করা যায়, তাই তো, বা নৈতিকভাবে তাকে দায়ী করা যায়। তো বিচার ক্ষমতা তাহলে নীতিবিদ্যার আরেকটা অন্যতম প্রধান পূর্ব স্বীকৃতি। প্রথম কথা হলো ব্যক্তিত্ব, যার পার্সোনালিটি আছে, যার পার্সোনালিটি নেই, পশু, ম্যাড, তার মানে কর্ম নীতিবিদ্যা আলোচিত হতে পারে না। বিচার ক্ষমতা যার নেই, সেরকম ব্যক্তি নিয়েও কিন্তু নীতিবিদ্যায় আলোচিত হতে পারে না, সেই ব্যক্তি, সেরকম ব্যক্তির কর্ম নিয়েও। আরেকটা কি, নীতিবিদ্যা আলোচনা করতে গেলে কান্ট ফ্রিডম অফ উইল, ইচ্ছার স্বাধীনতা, কান্ট যে তিনটে যুক্তি দিয়েছেন তার মধ্যে ইচ্ছার স্বাধীনতাও পড়ে। যে নীতিবিদ্যার যদি আমরা আগের থেকে, আমাদের যদি ইচ্ছার যদি স্বাধীনতা না থাকে, আমাদের যদি ব্যক্তির মানে আমাদের যদি ফ্রি উইল না থাকে, আমরা কি করব, কেমন হবে করব, যদি পূর্ব নিয়ন্ত্রিত, পূর্ব নির্ধারিতই থাকে, তাহলে সেটা নীতিবিদ্যার বহির্ভূত, নীতিবিদ্যার আলোচ্য বিষয় হতে পারে না, তাই তো? তাহলে নীতিবিদ্যার বিষয় হতে গেলে সেটা পূর্ব নিয়ন্ত্রিত বা পূর্ব পরিচালিত বিষয় হলে হবে না, সেটার মধ্যে যেন ইচ্ছার স্বাধীনতা থাকে সেই কর্ম করতে গেলে, সেই কর্ম করার প্রসঙ্গে। তো যাই হোক, তার জন্য ইচ্ছার স্বাধীনতাটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ পূর্ব স্বীকৃতি। আরেকটা কি, আত্মার অমরত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব। আত্মার অমরত্ব, এটাকে কেন নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি হিসেবে ধরা হয়েছে? না, আমাদের ভারতীয় দর্শনে এর প্রভাব আমরা আরো দেখতে পাবো। যে আত্মা যদি আমরা অমরত্ব না বলি, তাহলে হয়ে পড়বে কি চারবাক দর্শনের মতো, যা এই মরে গেলাম সব শেষ, তাহলে আর ওই অত নীতি নৈতিকতা ভেবে লাভ নেই। মরে গেলাম মানে যদি সবই শেষ হয়ে যায়, তাহলে আমার আর পরের জন্ম বলে যদি কিছু না থাকে, তাহলে আমার আর আগে পিছু ভেবে তো লাভ নেই। যতটা পরিমাণ সুখ পাওয়া যায় সেই সুখেরই চেষ্টা করে। কিন্তু আত্মার অমরত্বটা খুব ইম্পর্টেন্ট, যে নীতিবিদ্যার আলোচনা করতে গেলে আমাদের আত্মার অমরতাটাকে মানতে হবে, তাই তো? যে নৈতিক যে আত্মা, আত্মা কি মৃত্যুর পরেও বর্তমান থাকে, তাই তো? এরকম যে ভাবনাটা আমরা রাখতে পারি, তবেই কিন্তু আমরা নীতিবিদ্যায় অগ্রসর হতে পারবো। যদি আমরা এরকম যে আত্মাটা আর নেই, মৃত্যুর পর থাকে না, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তাহলে নীতিবিদ্যাতে অগ্রসর হতে পারবো না। কেন? আমাদের তখন ভাবনা হবে যে আমাদের কি আর হবে, তো সবই তো শেষ মৃত্যুর পর, তাই তো? কি বা কে বিচার করবে, কারই বিচার হবে, তাই না? তার জন্য আত্মার অস্তিত্ব এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা কি, যে আত্মার সরি অস্তিত্ব বলছে, অমরত্ব। আরেকটা কি, ঈশ্বরের অস্তিত্ব। আত্মার অমরত্ব, ঈশ্বরের অস্তিত্ব, যে এক্সিস্টেন্স অফ গড, কান্ট, দেখো সেই টাইমে কান্ট এই কথাগুলো বলছেন যখন এই ধরনের কথা অন্য কেউ ওয়েস্টার্ন ফিলোসফিতে বলেনি। ঈশ্বরের অস্তিত্ব এই নীতিবিদ্যার কেন একটা পূর্ব স্বীকৃতি বা আবশ্যিক স্বীকার্য সত্য, সেটা হলো যে আমাদের এই সকল কিছু নৈতিক অনৈতিক যে কর্ম আমরা বলছি, হ্যাঁ, আমাদের ব্যক্তিত্ব আছে, আমাদের বিচার ক্ষমতা আছে, আমাদের ইচ্ছার স্বাধীনতা অনুযায়ী আমরা নিজ অনুযায়ী কাজ করছি, এবং নিজ অনুযায়ী কাজ করছি, তার ফলভোগ আমরা
হ্যাঁ, ফল আমরা পাবো, তার বিচার হবে, হ্যাঁ, ভালো মন্দ অনুযায়ী আমরা ফল পাবো। সেই জন্য আত্মার অমরত্বটাকেও অমরত্বটা স্বীকার করতে হচ্ছে। কেন, যদি জীবনের মানে মৃত্যুতেই জীবনের শেষ, তাহলে আর নৈতিক বিচারের প্রশ্ন থাকবে না, সবই শেষ হয়ে যাবে। সেই জন্য আত্মার অমরত্বটাকে ধরা হচ্ছে। লাস্টে কি, যে এরকম একজন কর্তারও তো প্রয়োজন আছে, সর্বজনীন কর্তা যিনি, যিনি হচ্ছেন আমাদেরকে এই সুখ দুঃখের কি বলবো আমার ফল প্রদান করবেন, সেরকম একজনকেও মানতে হবে, এবং সেটা হচ্ছে ঈশ্বর। তো তাহলে নীতিবিদ্যার তিনটে টোটাল 5টা বৈশিষ্ট্য, তিনটে মোটামুটি সর্বজনীন এবং দুটো কান্ট এক্সট্রা করে নিয়েছেন। তাহলে টোটাল হলো 5টা: ব্যক্তিত্ব, বিচার ক্ষমতা, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব। তাই তো? তো এখানে একটা করেছি। যাই হোক, এই পর্যন্তই। আজকে এই তিনটে বিষয় নীতিবিদ্যার তিনটে পার্ট পড়িয়ে দিলাম। খুবই সংক্ষিপ্ত, মানে কি বলবো, সহজ বিষয়। আমি এগুলো তোমাদের একটু পরে পাঠিয়ে দেবো, আর তোমাদের রেকর্ডিংটাও পাঠিয়ে দেবো।